নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, বাংলাদেশের মধ্যে কি দ্বিতীয় পাকিস্তান তৈরি হয়ে গেছে? কারণ এমন একটা বিষয় আজকে এসে হাজির হয়েছে, যে বিষয়টা দেখার পর গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান, আর এরপর কি হয়েছে, আর এমনই একটা দাবি সামনে এসেছে যা শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়া কূটনৈতিক মহলে একটা বড় একটা আলোচনা শুরু হয়ে গেছে। আর এই আলোচনা শুরু কে করেছে? বাংলাদেশের যে আগের প্রধানমন্ত্রী ছিল, যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বড় একটা ভয়ঙ্কর দাবি করেছে। তার বক্তব্য কি? যে তার বক্তব্য হচ্ছে যে ভারতের পূর্ব সীমান্তে আরও একটা পাকিস্তান তৈরি হচ্ছে। আর এই বক্তব্য তিনি কেন বলেছেন, এর পেছনে কারণ কি রয়েছে, আর সত্যি কি বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি তা ভারতের জন্য ভবিষ্যতে বড় কূটনৈতিক ও নিরাপত্তার সংকট তৈরি করতে পারে? আমরা আজকের এই বিষয়টা আমরা A to Z আলোচনা করে নেব আপনাদের সামনে। দেখুন, সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আর্টিকেল, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল এসেছে। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যে বাংলাদেশের আগের প্রাইম মিনিস্টার ছিলেন, এবং শেখ হাসিনা প্রায় গত 2 বছর ধরে ভারতে রয়েছেন, এবং তার পক্ষ থেকে এখন জানানো হচ্ছে যে বর্তমান সময়ে একটা বড় একটা আপডেট এসেছে, যে নতুন বছর শুরু হওয়ার আগে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই তিনি কিন্তু বাংলাদেশে ফিরতে চান। এরপর তিনি জানিয়েছেন এই ঘটনাটা। আর এর ঘোষণা পরেই তার সমর্থকদের একটা সতর্ক করে দিয়েছেন। কি সতর্ক? সতর্কটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশে ফেরেন তাহলে আপনাকে হয়তো হত্যা করা হতে পারে, বা বিভিন্ন মামলায় আপনাকে জর্জরিত করে দেওয়া হতে পারে। তার সাপোর্টাররা কিন্তু এরকম ধরনের বলা শুরু করেছে। কারণ বাংলাদেশের যদি রাজনৈতিক ইতিহাস সেখানে দেখেন, তাহলে দেখতে পাবেন যে ক্ষমতা হারানো মানে শুধু নির্বাচনে পরাজয় নয়, অনেক সময় রাজনৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া। এটা বাংলাদেশের ইতিহাস। কিন্তু বর্তমান সময় কি দেখা যাচ্ছে, যে সংরক্ষণ বিল নিয়ে কীভাবে সরকার পরিবর্তন হলো। আপনারা জানেন যে বাংলাদেশে কি পরিমাণে প্রোটেস্ট চলেছিল। পুরো ঘটনাটা শুরু হয়েছিল যে মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য রিজার্ভেশন বিল নিয়ে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা চলেছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের যে আন্দোলন যারা করেছিল, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং পরিবারের জন্য বিশেষ কোটা চালু করা হয়েছিল। কিন্তু সেই সময় সঙ্গে সঙ্গে বহু শিক্ষার্থী এটা দাবি করতে শুরু করেন যে রিজার্ভেশন যে বিল বাংলাদেশ সরকার এনেছে ওটা অবিলম্বে দ্রুততার সাথে বাতিল করতে হবে। এরপর শেখ হাসিনা সেই সংরক্ষণ বিল বাতিল করে দেয়। তারপর কি হয়েছে, অনেকে মনে করেছেন যে আন্দোলনের মূল দাবি পূরণ হয়েছে, কিন্তু তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এটা কিন্তু দাবি করা হয়েছিল। এরপর কি ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, যেখানে দেখা গেছিল যে এই পুরো সিচুয়েশনটা একটা অন্য জায়গায় নতুন একটা মোড় নিয়েছে। মোড় কীভাবে নিয়েছে, এই বিষয়টা বাংলাদেশ আদালতে বিষয়টা যায়, এবং বাংলাদেশ আদালত রায় দেয় যে রিজার্ভেশন যে বিল আছে পুনরায় চালু করতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, এই সিদ্ধান্ত আদালতের ছিল, এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নেননি, যেটা কিন্তু বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। এরপর পরিস্থিতি কিন্তু দ্রুততার সাথে বদলাতে শুরু করে। তাহলে এই সুযোগটা কারা সুযোগ নিল এই পরিস্থিতিতে? বাংলাদেশের এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠতে শুরু করে যে জামাত ইসলামী যে বাংলাদেশের যে গ্রুপ আছে, পলিটিক্যাল পার্টি, তারা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই আন্দোলনের সুযোগ নেয়, এবং ধীরে ধীরে এই ছাত্র আন্দোলনটা আরও রিজার্ভেশনের মধ্যে ইস্যুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, এটা রূপ নিয়েছিল একটা বড় রাজনৈতিক সংকট। আর পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে মোহাম্মদ ইউনূসকে আনতে হয়, এবং এনে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে বাংলাদেশের সিংহাসনে তাকে বসাতে হয়। অর্থাৎ দেশের রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রবিন্দুতে বড় পরিবর্তন ঘটে যায়। এরপর শেখ হাসিনা কি জানিয়েছে, যে শেখ হাসিনা পরিষ্কারভাবে জানাচ্ছে যে তিনি রিটার্ন করতে চান। ঠিক আছে, রিটার্ন করতে চান, বাট উইল বাংলাদেশ অ্যাকসেপ্ট কনভিক্টেড XPM? প্রশ্ন কি উঠছে সেটা আমি আপনাদের জানাই। এরপর কি হয়েছে, বর্তমান সময় যদি আরেকটা আর্টিকেল দেখেন, আপনারা দেখলে আপনারা চমকে উঠবেন,
যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ উনার একটা মন্তব্য, বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু করেছেন। উনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ। কি মন্তব্য করেছেন? যে ভারতের সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়া উচিত, কারণ বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি চলছে, তিনি জানাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি তাতে ভারতের পূর্ব সীমান্তে আরও একটা পাকিস্তান তৈরি হচ্ছে বা তৈরি করছে। আর এটা শুধু বাংলাদেশের নয়, এটা কিন্তু ভারতের মধ্যে মানে একটা গোটা বিশ্বের কাছে একটা আলোচনার নতুন একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যে শেখ হাসিনার ছেলের এই স্টেটমেন্ট। কেন বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বলছে শেখ হাসিনার ছেলে? তার পেছনে কারণ আছে। তিনি কি বলছেন যে বাংলাদেশে ধীরে ধীরে এমন কিছু বৈশিষ্ট্য ওই দেশটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যা পাকিস্তানের সাথে মিল রয়েছে। কি কি পয়েন্ট ইনি উল্লেখ করেছেন? ইনি পয়েন্ট উল্লেখ করেছেন যে বাংলাদেশে বর্তমানে ধর্মীয় উগ্রবাদীদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে একটা অস্থিরতা পরিবেশে তৈরি হয়ে গেছে, সন্ত্রাসবাদীদের প্রভাব মারাত্মক লেভেলে বেড়ে চলেছে, এমনকি তিনি এটাও বলেছেন যে অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে গেছে এবং সবথেকে বড় কূটনীতি বিষয় সবথেকে বেশি প্রাধান্য পাচ্ছে, যেটা বাংলাদেশে এক্স-পিএম শেখ হাসিনার ছেলে এই মুহূর্তে দাবি করছেন। তার দাবি যদি এই প্রবণতা ভবিষ্যতে চলতে থাকে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পাকিস্তানের মতো কিন্তু হয়ে উঠতে পারে, যেটা ওনার ছেলে এই মুহূর্তে দাবি করছে। এবং ওনার বক্তব্য বাংলাদেশে তৈরি হচ্ছে দ্বিতীয় পাকিস্তান, সেটা ভারতের জন্য কতটা বড় হুমকি সেটা আমি আপনাদের আলোচনা করছি। দেখুন, বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটা লড়াই চলে আসছে। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। এই দুই পলিটিক্যাল পার্টির কিন্তু মারাত্মক লেভেলে লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং প্রশ্ন হচ্ছে রাজনৈতিক লড়াই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই যে লড়াইটা দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ আর বিএনপি, এই লড়াইয়ের মানে মেন কিন্তু বর্তমান সময় নয়, কারণ স্বাধীনতার পর থেকে এই সংঘাত বাংলাদেশের রাজনৈতিক প্রভাবকে কিন্তু মানে প্রভাবিত করে আসছে, টানা প্রভাবিত করে আসছে। আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠাতা হিসেবে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ঠিক আছে বাংলাদেশের সেই সময় করে মহান নেতা করেছিলেন যাকে বলা হয় হয়ে থাকে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তাকে বাংলাদেশের জাতির পিতা হিসাবেও সম্মান করা হয়ে থাকে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠাতা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমনকি স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যা 1975 সালে সেনাবাহিনীর একদল সদস্য এই মুজিবুর রহমান এবং তার পরিবারের একাংশকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছিল। এমনকি বাংলাদেশের ইতিহাসে সবথেকে আলোচিত এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে সেই মুজিবুর রহমান হত্যাকাণ্ডকে ধরা হতো। এবার প্রশ্ন হচ্ছে বিএনপির উত্থান কি করে হলো? এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। বিএনপি যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন বাংলাদেশে জিয়াউর রহমান। তিনি প্রথম দিকে বাংলাদেশে সেনাবাহিনীতে তরুণ একজন কর্মকর্তা হিসাবে ছিলেন। পরবর্তীকালে মুক্তিযুদ্ধের পর তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কারণটা কি, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং পরবর্তীকালে বিএনপি নামে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছিলেন। এমনকি বলা হয়ে থাকে যে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটি রাজনৈতিক দলের মানে পেছনে বলা হয়ে থাকে এই দুই বড় নেতার নাম রয়েছে, এক মুজিবুর রহমান আর একটা হচ্ছে জিয়াউর রহমান। আর এমনকি বলা হয়ে থাকে এদের লড়াই কিন্তু সেই 1975 সালে বা 1971 সাল স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এদের লড়াই চলে আসছে। এবার প্রশ্ন হয় শেখ হাসিনা বনাম খালেদা জিয়া, এবার এই বিষয়টা কি আছে দেখুন, বাংলাদেশের যে মুজিবুর রহমান ছিলেন মানে প্রতিষ্ঠার সময় করে যিনি ছিলেন, সেই মুজিবুর রহমানের কন্যা হচ্ছে খালেদা জিয়া, শেখ হাসিনা। আর বিএনপি যে জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন, সেই বিএনপির স্ত্রী ছিলেন খালেদা জিয়া। এবং দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক মানে রাজনীতিতে এনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু লড়াই কিন্তু দেখাই যেত। অনেক সময় লড়াই এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে রাস্তায় নেমে আন্দোলন, হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি এবং রাজনৈতিক প্রতিশোধও কিন্তু অভিযোগ উঠে আসছিল। আর এই বিষয়টা দেখা যায় যে বিদেশে বসে রাজনীতির নতুন একটা বিতর্ক তৈরি হয়েছে, যেটা এখন দেখতে পাচ্ছেন আগেও ছিল। কি বিষয়টা আমি বলে দিচ্ছি। দেখুন, বর্তমানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি এই মুহূর্তে বসবাস করছে যুক্তরাষ্ট্রে, আমেরিকার যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি বলছেন বাংলাদেশ ধীরে ধীরে দ্বিতীয় পাকিস্তানে পরিণত হচ্ছে।
আর এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে দেশের বাইরে বসে এমন মন্তব্য করা কি যুক্তিযুক্ত। তবে এর পাল্টা যুক্তিও তিনি দিয়েছেন। কি দিয়েছেন? যে বর্তমানে বাংলাদেশে যে শাসক দল রয়েছে, যে পলিটিক্যাল পার্টি রয়েছে বিএনপি, তার শীর্ষ নেতা যে তারেক রহমান, ঠিক আছে, এখন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, উনিও কিন্তু যুক্তরাষ্ট্রে বসে রাজনীতি পরিচালনা করতেন। অর্থাৎ দেশের বাইরে বসে রাজনীতি করা বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক শিবিরে কিন্তু নতুন লক্ষণীয় বিষয় নয়। কাদের জন্য বাংলাদেশে, মানে ভারতের জন্য বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, প্রশ্ন উঠে আসছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই আর্টিকেলটা আমি আপনাদের যাবার আগে আমি সবার প্রথমে বলি, বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠিয়ে দেন, আমাদের টিম আপনাদের পুরো অ্যাডমিশনে গাইড করে দেবে। দেখুন, যে বিষয়টা নিয়ে আমি আবার আলোচনা করব আপনাদের সামনে, যে তার পেছনে দুটো, ভারতের জন্য বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ বা ভারতের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট কী আছে। দেখুন, দুটো কারণ। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 4,000 কিলোমিটার পর্যন্ত সীমান্ত রেখা রয়েছে, স্থল সীমান্ত রয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের মাত্র দুটো প্রতিবেশী দেশ, এক ভারত, এক মায়ানমার। অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য, যোগাযোগ এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ ভারত থেকে ওরা সব কিছু নেয়। পরবর্তীকালে ভারতকে নিয়ে নানান ধরনের কথাবার্তা একটা সময় বলা হচ্ছিল, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন। আর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে হালকাভাবে নিলেও কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে। কারণ বিষয়টা আমি আপনাদের বলে দিই, কারণ বাংলাদেশে বিপুল পরিমাণে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। কিসের জন্য? একদিকে যেমন অর্থনীতি ডাউন হচ্ছে, তেমনি অপর দিকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তাদের টেক্সটাইল, তারা মানে কাপড়ে তৈরি জিনিসপত্র বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে থাকে। মানব সম্পদ এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের কয়েক দশক ধরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং ভুল নীতির কারণে সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে তারা কিন্তু পারেনি। চীনের প্রভাব বাড়তে থাকা, এখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চীনের কি প্রভাব আছে দেখুন, যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তখন বড় শক্তিশালী যেখানে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেতে তাদের বিশ্লেষকদের মতে চীন সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কারণ বাংলাদেশে অর্থনীতিতে মারাত্মক $1 বিলিয়ন চীন এই বিষয় নিয়ে নাকি ইনভেস্ট করেছে। আর চীনের সহজেই বড় অঙ্ক যে ঋণ দিয়ে দাও, ইনফ্রাস্ট্রাকচার করে দাও, তারপরে কিন্তু খেলাটা দেখিয়ে দাও। এটা হচ্ছে চীনের গল্প। এবং ভারত চীন মানে নীতির পার্থক্য কোথায়? বড় পার্থক্য রয়েছে। ভারত সাধারণত অন্য দেশে অভ্যন্তরীণ রাজনীতি বিষয়ে ভাই ইন্টারফেয়ার করে না, পরিষ্কার কথা। ভারত অন্য দেশের রাজনীতির ভিতর ঢোকেও না। কিন্তু অন্যদিকে সমালোচকদের মতে চীন অর্থনীতির সুবিধা নিয়ে সেই দেশের রাজনীতি কৌশলের মধ্যে ঢুকে যায়। এটাই কিন্তু হচ্ছে বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে। আর এমনকি বলা হচ্ছে যে মাংলা বন্দর এবং লালমনিরহাট বন্দর কেন এত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ চীনের প্রভাব আরও বাড়তে পারে, তাহলে এই মাংলা বন্দর আর লালমনিরহাট বন্দরে ইনফ্রাস্ট্রাকচার, কারণ এই দুটি অঞ্চল শিলিগুড়ি করিডোরে খুব তুলনামূলকভাবে খুব কাছাকাছি। চীনের অর্থনৈতিক কৌশল কি? একসময় চীন বাংলাদেশকে জিরো ট্যারিফে বলেছিল, ভাই তোমরা বাংলাদেশের মধ্যে ব্যবসা করো। বাংলাদেশ খুশি হয়ে গেছিল। বাংলাদেশকে বলেছিল যে তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না, সুযোগ সুবিধা তোমরা নাও, চীনের মধ্যে ব্যবসা করো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে চীন তো সব থেকে বেশি উৎপাদনকারী দেশ। কারণ বাংলাদেশ যখনই কোনো জিনিস বিক্রি করতে যাচ্ছে চীনের মধ্যে, সেই জিনিসটার দাম অলরেডি চীন তৈরি করে কম পয়সায় বিক্রি করছে। তাহলে এদের কাছ থেকে বেশি দামে নেবে কেন? আসল খেলা তো এই জায়গায়। এই জায়গায় হচ্ছে আসল খেলা। ভারতের সামনে ভবিষ্যৎ চ্যালেঞ্জ। বাংলাদেশ যদি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ে, তাহলে চীনের প্রভাব যদি আরও শক্তিশালী হয়, ভারত বাংলাদেশ সম্পর্ক যদি দুর্বল হতে শুরু করে, তাহলে সরাসরি প্রভাব পড়বে ভারতের কূটনীতিতে, সীমান্ত রেখায়, অর্থনৈতিক সংঘাতে। এখানেও একটা বড় প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার সমগ্র ভূ রাজনৈতিক ভারত বাংলাদেশ সম্পর্ক
চীন সহ শক্তিশালী দেশগুলোর অবস্থানের সঙ্গে মানে গভীরভাবে জড়িত। আর এই ভিডিওটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত, অতি অবশ্যই আপনার রায়, আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। আমি একটাই কথা বলবো, যে লাস্ট একটাই কথা, যে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে বড় আলোচনা যে বিষয়, সে আলোচনা বিষয় হচ্ছে এই সজীব ওয়াজিদের বক্তব্য। আর এই বক্তব্য দেখে আপনাদের কি রায়, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।